আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সাধারণত আমেরিকার প্রেসিডেন্টরা যখন অভিষেক অনুষ্ঠানে ভাষণ দেন তখন তারা রাজনীতি এবং নির্বাচনের প্রচারকালীন বিভেদের ঊর্ধ্বে উঠে দেশকে ঐক্যবদ্ধ করার কথা বলেন। এটাই আমেরিকার সাধারণ ঐতিহ্য। কিন্তু দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেই ভাষণ দিয়েছেন সেখানেই এই ঐতিহ্যের কিছুই ছিল না। তবে সত্যি হলো তিনিও ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন, কিন্তু অন্যভাবে। প্রশ্নবিদ্ধ যে ঐতিহ্যকে তিনি ফিরিয়ে এনেছেন সেটা অনেক পুরনো, যে ঐতিহ্যের মধ্যে রয়েছে সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা আর শুল্ক ও কর আরোপের মাধ্যমে নিজস্ব শিল্প রক্ষার কৌশল। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নানা সমালোচনার বাইরে দ্বিতীয় একমাত্র যে প্রেসিডেন্টের নাম নিয়েছেন তিনি হলেন উইলিয়াম ম্যাকিনলে। তার ভাষায় ম্যাকিনলে ছিলেন একজন গ্রেট প্রেসিডেন্ট, যদিও বহু আমেরিকান ম্যাকিনলেকে এই ক্যাটাগরিতে ফেলবেন না। মাউন্ট ডেনালিতে 25তম প্রেসিডেন্ট ম্যাকিনলের নাম কেন যোগ করা উচিত সেটা বোঝাতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। এই মন্তব্যের ভেতর দিয়ে ট্রাম্পের দুটো আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। আমেরিকার যে উচ্চতম পর্বত সেটার আদি স্বদেশী আলাস্কীয় নামটা দেয়া হয়েছিল 2015 সালে। ট্রাম্প মনে করেন এই নামকরণের মাধ্যমে ইতিহাস পাল্টে দেওয়া হয়েছে, যদিও তার সাথে কোনোভাবেই একমত নন উদারপন্থীরা। যে প্রেসিডেন্ট এই পরিবর্তনের বিলে স্বাক্ষর করেছিলেন তিনি হলেন বারাক ওবামা। ট্রাম্প মনে করেন এটা বদলে দেয়া গেলে প্রেসিডেন্ট ওবামার একটি অর্জন পাল্টে দেয়া যাবে, কিন্তু সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ম্যাকিনলের প্রতি ট্রাম্পের যে সমীহ সেটা শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। ম্যাকিনলে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন 1897 সালে। যে আলোচনা ও দর কষাকষির মাধ্যমে পানামা খাল তৈরি হয়েছিল সেই আলোচনায় সভাপতিত্ব করেছিলেন ম্যাকিনলে। ট্রাম্পের মতো তিনিও শুল্ক আরোপ করা পছন্দ করতেন, শুধু সরকারের অর্থায়নের জন্য নয়, বরং অভ্যন্তরীণ শিল্পকে রক্ষার জন্য এটা করেছিলেন তিনি। আর তিনি নিজে ওই যুগের ডাকাতসম ব্যারনদেরকে প্রশ্রয় দিয়েছিলেন এবং জবাবে তারাও প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছিল। পানামা খাল নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু চিন্তাভাবনা আছে। তিনি মনে করেন যে চুক্তির মাধ্যমে পানামা খালকে সংশ্লিষ্ট রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছিল সেই চুক্তির শর্ত লঙ্ঘন করা হয়েছে। এটা এখন চীন নিয়ন্ত্রণ করছে বলেও মনে করেন তিনি। বাস্তবতা হলো পানামাতে চীন সরকারের কিছু প্রভাব তৈরি হয়েছে সত্য, কিন্তু তারা কোনোভাবেই পানামা খাল নিয়ন্ত্রণ করছে না। আমেরিকান প্রেসিডেন্টরা অন্য দেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করেন এমনটা ভাবতে যারা অভ্যস্ত, তাদের কাছে ট্রাম্পের বক্তৃতার একটা বাক্য সবচেয়ে বেশি মনোযোগ কেড়েছে। সেটা হলো, এই পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিচ্ছি আমরা। 1977 সালে জিমি কার্টার যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার চুক্তি হয়। এমনকি তখনও কনজারভেটিভরা এই চুক্তিকে দেশ বিরোধী আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছিল। এটাকে উদারপন্থীদের বোকামি আখ্যা দেওয়া হয়েছিল, যে যুক্তিটা ট্রাম্প তার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায় সব সময় ব্যবহার করেন। ট্রাম্পের বয়স যখন 40-এর কোঠায় ছিল তখন যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবর্ন ডিভিশন পানামায় ল্যান্ড করেছিল। ট্রাম্প এখন যে মন্তব্য করেছেন সেই ধরনের উক্তি পানামার কাছে সেই সময় আরও বড় হুমকির মতো মনে হতো। বহু আমেরিকান হয়তো এখন সেটা ঠিক উপলব্ধি করতে পারবে না। ভূখণ্ড সম্প্রসারণের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টই এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কিছু বলেননি। দেখা যাচ্ছে সবশেষ যে প্রেসিডেন্ট আমেরিকার ভূখণ্ড উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছিলেন কাকতালীয়ভাবে তিনিও ছিলেন উইলিয়াম ম্যাকিনলে। ম্যাকিনলে তার প্রথম মেয়াদে কিউবা, হাওয়াই এবং ফিলিপাইন্সকে আমেরিকার সাথে যুক্ত করেছিলেন। স্পেনের বিরুদ্ধে জয়ের সূত্রেই ফিলিপাইন্সের নিয়ন্ত্রণ পেয়েছিল আমেরিকা। ম্যাকিনলে বলেছিলেন, সত্যি হলো ফিলিপাইন্সকে আমি সেই অর্থে পেতে চাইনি, কিন্তু সেটা যখন স্রষ্টার উপহার হিসেবে আমাদের কাছে আসলো তখন আমি বুঝতে পারিনি এটা দিয়ে কি করব। ফিলিপাইন্সে একটি অভ্যুত্থানের মোকাবেলা করতে গিয়ে আমেরিকাকে অনেক ধকল পোহাতে হয়েছিল। ট্রাম্পের জন্য অবশ্য ভূখণ্ড সম্প্রসারণের হিসেব বেশ পরিষ্কার, তবে শুধু পৃথিবীতেই নয়, পৃথিবীর বাইরেও এটা করতে চান তিনি। ট্রাম্প মনে করেন মঙ্গল গ্রহে মার্কিন পতাকা ওড়ানো তার দেশের অধিকার হয়ে দাঁড়িয়েছে। সন্দেহ নেই তার ভাবনায়
আমেরিকা আবার একটা ক্রমবর্ধমান জাতিতে রূপ নিতে যাচ্ছে। এই মুহূর্তে আমেরিকার পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চীনের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকা, মধ্যপ্রাচ্যে সংঘাত আর অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে আনা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ইতি টানা। পানামা খাল দিয়ে যাওয়ার জন্য আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে কী পরিমাণ ফি দিতে হচ্ছে সেটি পররাষ্ট্রনীতির কোনো বড় বিবেচ্য বিষয় হতে পারে না। কিন্তু ট্রাম্প তার বক্তৃতায় পানামা খালের কথা বলতে গিয়েই কেবল চীনের নাম নিয়েছেন। মধ্যপ্রাচ্যের কথাই তিনি বলেছেন, কিন্তু অন্যভাবে। গাজায় বন্দি বিনিময়ে সাফল্যের জন্য যখন নিজের কৃতিত্ব দাবি করেন তিনি, তখনই কেবল মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ এসেছে তার কথায়। ইউক্রেনের কথা তিনি একবারও বলেননি, শুধু পরোক্ষভাবে বলেছেন ভিন দেশের সীমানা রক্ষা করতে গিয়ে আমেরিকা বেহিসেবি অর্থ দিচ্ছে, অথচ নিজের সীমান্ত রক্ষা করতে তারা অস্বীকার করছে। তিনি দাবি করেন বহু মিলিয়ন অপরাধী অভিবাসী সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় ঢুকছে। পানামা খাল ফিরিয়ে নেওয়া বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা অবশ্য পরিষ্কার নয়। তবে খাল পারাপারের ফি কমানো হলে তিনি অবস্থান থেকে সরে আসবেন কিনা সেটাও অনেকটা অনিশ্চিত। ট্রাম্প এর আগেও 4 বছরের জন্য প্রেসিডেন্ট ছিলেন। এর পরের 4 বছর তিনি প্রচারণা চালিয়েছেন। লাগাম ছাড়া কথা বলার জন্য তার কুখ্যাতি আছে। বিশেষ করে যেসব বিষয়ে তার বোঝার অস্পষ্টতা থাকে সেগুলো নিয়েও তিনি বড় বড় মন্তব্য করেন। শুল্ক নিয়েও একই কথা প্রযোজ্য। এখানেও তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ম্যাকিনলের সাথে মিলে যায়। 25তম প্রেসিডেন্ট 1897 সালে ডিংলে চুক্তিতে সই করেছিলেন। এই চুক্তির কারণে শুল্কের হার 50% ওপর চলে গিয়েছিল। প্রথম অভিষেক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ম্যাকিনলে বলেছিলেন, আমেরিকার উৎপাদনকারীদের স্বার্থে দেশের বাজার রক্ষার জন্য এটা করেছেন তিনি, সাথে অন্য কিছু কারণও ছিল। শুল্ক বিল পাশের জন্য তিনি যে কংগ্রেসের অধিবেশন ডেকেছিলেন সেখানে বক্তৃতায় তিনি বলেছিলেন, কর না বাড়িয়ে সরকারের অর্থায়ন নিশ্চিত করার জন্য এটা একটা উপযুক্ত পদক্ষেপ। ট্রাম্পও তার মতো একইভাবে চিন্তা করছেন। তিনি বলেছেন, আমাদের নাগরিকদের সমৃদ্ধ করার জন্য আমরা বাইরের দেশের উপর শুল্ক আর কর আরোপ করব। এই সিদ্ধান্তের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আমাদের ট্রেজারিতে জমা হবে, যেটা আসবে বিদেশি উৎস থেকে। এখানেও ঠিক স্পষ্ট নয় যে ট্রাম্প আসলে কি করতে যাচ্ছেন। ম্যাকিনলে একজন আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। দেশের উৎপাদন রক্ষার জন্য তার ওই নীতির সাথে পরবর্তীতে ডেমোক্রেটিক পার্টিও জড়িয়ে পড়েছিল। এখন বামপন্থী ঘেঁষা যে নীতি রয়েছে আর ডানপন্থীদের ঘনিষ্ঠ যেসব বড় ব্যবসা রয়েছে, অনেকটা এই দুইয়ের মিশেলেই ম্যাকিনলের ফর্মুলা গড়ে উঠেছিল। ম্যাকিনলের মতো ট্রাম্পও এখন তার রিপাবলিকান দলের মধ্যে এই দুই ধারাকে সম্মিলিতভাবে ফিরিয়ে আনছেন। 1896 সালে ম্যাকিনলে যে প্রচারণা চালিয়েছিলেন সেখানে জেপি মর্গানের কাছ থেকে তিনি $2.5 লাখ অনুদান পেয়েছিলেন। স্ট্যান্ডার্ড অয়েলের কাছ থেকেও পেয়েছিলেন একই পরিমাণ অনুদান। 2025 সালের হিসেবে এই একটা অনুদানের পরিমাণ প্রায় $10 মিলিয়ন। ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে জেফ বেজোস, ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গের মতো বিত্তশালীদের জন্য বিশেষ আসন রেখেছিলেন। এদের সবাই উদ্বোধনী অনুষ্ঠানের কমিটিতে অর্থ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আমেরিকায় নতুন স্বর্ণযুগ শুরু হয়েছে। কিন্তু শুল্ক, ভূখণ্ড সম্প্রসারণ এবং পানামা খাল নিয়ে তার যে চিন্তাভাবনা তাতে মনে হচ্ছে নতুন নয়, বরং বহু পুরনো যুগকেই তিনি যেন আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।